বৈষম্যহীন বাংলাদেশ গড়াই লক্ষ্য। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, জনগণ চাইলেই দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তী সরকার। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি, খাবার ও সুপেয় পানির তীব্র সংকট নেই, নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা। বাংলাদেশকে কাবু করতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, অভিযোগ বিএনপির। সারা দেশে ক্ষতিগ্রস্ত অন্তত ৪৫ লাখ মানুষ। বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগে হাসিনা আজিজ সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, গণ অভ্যুত্থান ঘিরে সহিংসতায় আরও ৭ হত্যা মামলা। এবং টেস্টে পাকিস্তানি বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়, বিপ্লবী ছাত্র জনতাকে উৎসর্গ, ম্যাচ সেরার অর্থ বন্যার্তদের দিলেন মুশফিক। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএসটিএনটিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। নতুন বাংলাদেশ গড়াই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, জনগণ যতদিন চাইবে ততদিনই ক্ষমতায় থাকবে সরকার। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাওয়া সুযোগ কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। এদিকে নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে নির্দেশ দেন তিনি। বিদেশি সংবাদকর্মীদের এদেশে আসার পর যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, ইতিমধ্যে আমরা তা তুলে নিয়েছি। বিদেশি সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করি পরিবর্তিত পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষ সাংবাদিকতা চালিয়ে যাবেন। এবার বন্যা পরিস্থিতির খবর জানাবো। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গোমতী নদীর ভাঙনে প্লাবিত হয়েছে অন্তত 270টি গ্রাম। ফেনীতেও কমতে শুরু করেছে পানি, তবে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। নোয়াখালী ও লক্ষ্মীপুরেও বেড়েছে দুর্ভোগ। এদিকে ভোলা, মৌলভীবাজার ও রাঙ্গামাটিতে পরিস্থিতি উন্নতির দিকে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। গোমতী নদীতে পানি বাড়তে থাকায় বাঁধের অন্তত 29টি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত গ্রামের অন্তত 30,000 পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও এখন সেগুলো নিরাপদ নয়। স্কুলও কোনো জায়গা দিতে আসে না, আমরা স্টেশন পরবাস থাকতেছি বাচ্চাটি লইয়া। এখানে প্রকৃতভাবে দরকার এখন নৌকা অথবা বোট, যেভাবে পারেন এখানে এই এলাকায় নৌকা নিয়ে আসতে হবে। নোয়াখালীতে মোট 826টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 লাখ বানভাসী। ব্যক্তি উদ্যোগ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন বানভাসী মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করছে। পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে, সেই জন্য আমরা এখানে মহিলা কলেজে আসছি। আমরা ভালো আছি, আমরা খাবার দাবার পাইতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। ব্রাহ্মণবাড়িয়ার গত 48 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 35 সেন্টিমিটার থেকে কমে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে টানা 10 দিন পর উপকূলীয় জেলা ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বন্যার পানি গত 24 ঘন্টায় মেঘনার দৌলত খান পয়েন্টে 36 সেন্টিমিটার এবং তজুমুদ্দিন পয়েন্টে বিপদসীমার 57 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘরের ভিতরে পানি উঠতে যায়, পানি উঠতে গেলে ঘরে কোনো রান্না বান্না করা যায় না। আমরা এই যে আজকে কতদিন জ্বরে পানিতে ডুবে রয়েছি, কোনো আমাদের কোনো এলাকা নাই না, সরকারে কোনো আমাদের কোনো কিছু সাহায্য করে না। মৌলভীবাজারের 7টি উপজেলার একটি পৌরসভা ও 48টি ইউনিয়নে 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। জেলার 84টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। কিভাবে খাইমু আর কিভাবে চলমু একমাত্র কেউ কইতে হয় না, খাল্লা ছাড়া খাইতে পারতাম না, বাজার করতে পারতাম না, পানিলে 8,000 না, বড় কষ্ট মাঝে আছি আমরা। গত 2 দিন বৃষ্টিপাত না হওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে প্লাবিত হওয়া কিছু গ্রামে এখনো বন্যার পানি রয়ে গেছে। এদিকে সকাল 8টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের 16টি গেট। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে গেটগুলো। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এদিকে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নূপুর মাহমুদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ফেনী সহ বন্যা কবলিত জেলায় পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। বন্যা পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সরকার থেকে এবং ব্যক্তিগত পর্যায় থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সমন্বয়হীনতার খবর আমাদের কাছে আসেনি। জেলা প্রশাসকগণ এবং স্থানীয় সেনাবাহিনী যারা কর্মরত রয়েছেন, তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন, তারা ওখানে একসাথে সমন্বয় করে কাজ করছেন। কোথাও সমন্বয়হীনতার কোনো খবর আমাদের কাছে আসেনি এ পর্যন্ত। দেশের সব দুর্গত জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত আছে জানিয়ে তিনি 11 জেলায় বরাদ্দের চিত্র তুলে ধরেন। পানি নেমে যাওয়ার পর পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে সবাইকে আগাম সতর্ক থাকার পরামর্শ দেন সচিব। পানি নেমে যাওয়ার পরেই অনেক সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে থাকে। এই ব্যাপারে আমরা সতর্ক করেছি এবং প্রত্যেককে নিরাপদ পানি ব্যবহার করার জন্য অনুরোধ করেছি এবং এক্ষেত্রে গবাদি পশু থেকে শুরু করে সবাই যাতে নিরাপদ থাকে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। এর আগে সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদি হাসান। গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে বৃষ্টিপাত কমায় পানি নামছে বলে জানান এ আবহাওয়াবিদ। উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আমাদের যদি বিগত 24 ঘন্টায় আমরা দেখি যে ফেনী, কুমিল্লা এবং তার যে উজানে ভারতের ত্রিপুরা অংশে ভারী বৃষ্টিপাত উল্লেখযোগ্য পরিমাণে হয়নি। ফলে ত্রিপুরার দেশের উজান এবং ত্রিপুরাতেও নদ নদীর পানি সমতল কমছে এবং ফেনী এবং কুমিল্লার নদ নদীর পানি সমতল বর্তমানে কমার দিকে আছে। আগামী 24 ঘন্টায় ফেনী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশকে কাবু করতে বন্যার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিলেও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে ভারত বাংলাদেশের 45 লাখ মানুষকে বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদনে বিস্তারিত। বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় তহবিল করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার বিষয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বন্যার্তদের সহায়তায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে ত্রাণ সংগ্রহ করা হবে। হঠাৎ করে সুইচ গেট খুলে দেওয়া এবং বাংলাদেশের মানুষ ভেসে যাওয়া এটি উচিত ছিল আমাদের পার্শ্ববর্তী দেশে। এটা যথাসময়ে অবহিত করা, যেটা ওনারা করেন নাই এবং আমাদের 45 লক্ষ লোক আজকে পানিবন্দী হয়েছেন।
ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে সিলেটে জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। জান থেকে যে পানিগুলো আসে তার বেশিরভাগই আসছে ভারত থেকে। বারবার কথা বলা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসছেন, এসে কথা বলেছেন যে তারা এই পানির সমস্যার সমাধান করার জন্য বিশেষ করে আপনার যে 54টি অভিন্ন নদী রয়েছে সেই অভিন্ন নদীগুলোর পানির বন্টনের ব্যাপারে দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। এটা এক ধরনের একটা অস্ত্র তারা ব্যবহার করতে পারেন যে কোনো সময়, যেটা দিয়ে বাংলাদেশকে একটু কাবু করে রাখা যায়। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর আহ্বানও জানান মির্জা ফখরুল। নির্বাচন কমিশন, প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন, অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা সহযোগিতা করব, তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কিছু জায়গায় গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে, এরা কেউ বিএনপির লোক বলে মনে করি না, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, দুর্বৃত্ত। আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে তাদেরকে ধরিয়ে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পিলখানা বিদ্রোহ মামলার আসামি সাবেক বিডিআরের ডিএডি আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করা হয়েছে। এছাড়া সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজ, শেখ সেলিম, নানক, মির্জা আজম সহ মোট 13 জনের নামে হত্যা মামলা হয়েছে। মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় কারাগারে ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তার ছেলে। সাবরিনা মজুমদার জানাচ্ছেন বিস্তারিত। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় সকালটা শুরু হয়েছিল তৎকালীন বিডিআরের বার্ষিক বিশেষ আয়োজন দিয়ে, কিন্তু শেষ হয় রক্ত, লাশ আর বারুদের গন্ধে। 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় দাবি আদায়ের নামে তাণ্ডব চালায় কিছু বিডিআর সদস্য। প্রাণ হারায় তৎকালীন মহাপরিচালক সহ 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিক। ওই বিদ্রোহের ঘটনায় করা মামলার আসামি বিডিআরের উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যু হয়। এই ঘটনায় তার ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ বাদী হয়ে হত্যা মামলা করেন। দীর্ঘদিনের একটা পরে আমরা মামলা করতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তার অভিযোগ, বিদ্রোহের ঘটনার মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় মামলায় ফাঁসিয়ে 2010 সালের 29 জুলাই শরীরে ইনজেকশন পুশ করে হত্যা করা হয় আব্দুর রহিমকে। তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল 2009 সালের 25 ফেব্রুয়ারিতে, কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে মারা হয়। এটা 2010 সালের জুলাই মাসে। রাজসাক্ষী হলে অভিযোগ থেকে খালাস এবং বিদেশে স্থায়ী হওয়ার প্রলোভনও দেখানো হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, কারাগারের মৃত্যুর কারণ উদ্ঘাটনে প্রাথমিক তদন্ত রিপোর্ট চেয়েছেন আদালত। কোর্ট তলব করছে চকবাজার থানাকে যে অপমৃত্যু মামলার রিপোর্ট দেওয়ার জন্য, ডিটেলস এবং রিপোর্ট দেওয়ার জন্য। দেন পরবর্তীতে কোর্ট পরবর্তী প্রসিডিং আগাবে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সেনাপ্রধান আজিজ আহমেদ, শেখ সেলিম, শেখ হেলাল, মির্জা আজম, হাসানুল হক ইনু, আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 200 জনকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মহসিন এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী শাখাওয়াত হোসেন খান।
কোটা আন্দোলন চলাকালে রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে আইনজীবী। শুনানি শেষে বিচারক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাত 3টার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়। এই মামলার মূল রহস্য এবং অস্ত্র, গুলি এবং বোমা এবং অন্যান্য কোন কোন আসামি জড়িত সেইগুলি উদ্ধার, সেই তথ্য উদ্ঘাটনের জন্য, অস্ত্র উদ্ধারের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং তাকে 6 দিনের রিমান্ড বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব কাজী মহাসিন সাহেব 10 দিন চাইছিল, 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার সম্পাদক আব্দুস সুবহান গোলাপকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও থানার পরিদর্শক সারওয়ার আলম খান। আব্দুস সুবহান মিয়া গোলাপ 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। 2018 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর 3 আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। প্রধান শিক্ষক সহ 3 শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের শিক্ষার্থীরা। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার পেছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। এবারের আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। রোববার দুপুরে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে বাঁধাই করা একটি ছবি হাতে নিয়ে আসেন এক মা। তার কণ্ঠে মেয়ে হারানোর বেদনা। 2022 সালের ডিসেম্বরে মৌচাক এলাকায় ছাদ থেকে পড়ে মারা যান স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ। তার মৃত্যুর পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থীরা। একসময় গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মৌয়ের পরিবার অভিযোগ করেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে মৌকে 10ম শ্রেণীতে উঠতে দেয়নি প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা। এই যে কাগজপত্রগুলো দেখেন, একের পর এক অনেকগুলা ডকুমেন্টস আছে, আমাদেরকে বিচার করতে দেয় নাই। নিখিল আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন হুমকি দিয়েছে আর কি। কোটা আন্দোলনের সময় বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে প্রতিবাদ করলে গেল মঙ্গলবার শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেন তারা। করার পর হচ্ছে মানে ফাঁসি কিরকম, ফাঁসির মতো আমার দম পুরো আটকে গেছিল। যেখানে আমার ফ্রেন্ড মৌ 2024 সালে আমাদের সাথেই বের হওয়ার কথা, কিন্তু সে 2023-এ আমাদেরকে ছেড়ে চলে গেছে। এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক ও 2 সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শামীমা আক্তার শামা। তারা নিজেরা নিজেদের রাজত্ব তৈরি করার জন্য তারা এই কার্যক্রমগুলো তৈরি করছে। নতুন কমিটি গঠন করা হোক স্কুলে এবং সেটা বিভাগীয় কমিশনার দ্বারা হোক। অভিভাবকরা অভিযোগ করেন, এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক। আমি তো অসুস্থ, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না ভাই। নির্বাহী আদেশে এদিন স্কুল বন্ধ থাকায় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক। পরে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান তিনি। এক পর্যায়ে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবিতে আন্দোলন চলবে বলে কড়া হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বন্যা দুর্গত 11 জেলার পাশে এখন পুরো দেশ। প্রাতিষ্ঠানিক ব্যক্তি পর্যায় থেকে মানুষ এগিয়ে এসেছে বন্যা মোকাবেলায়। অবস্থা এমন, ত্রাণের জন্য স্থান সংকুলন না হওয়ায় টিএসসি থেকে সংগ্রহের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সরিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা। কায়েস রাহাদের প্রতিবেদনে বিস্তারিত। বর্ষা শেষে হঠাৎ অতিবৃষ্টি এবং কোনো আগাম সতর্কতা ছাড়াই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় ভাসছে 11টি জেলা। আকস্মিক এই বন্যায় ফেনীতে এখন শুকনো মাটি খুঁজে পাওয়া দুষ্কর। মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে 11টি জেলার বাসিন্দারা। অবস্থার উত্তরণে এগিয়ে আসছে সারা দেশের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। যার যার অবস্থান থেকে দাঁড়িয়েছেন বন্যার্তদের পাশে। বর্তমানে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠের জিমনেশিয়ামে। টিএসসিতে ত্রাণের সংকলন না হওয়ায় কেন্দ্রীয় খেলার মাঠে জমা করা হচ্ছে সব সামগ্রী। কেবলমাত্র নগদ আর্থিক সাহায্য নেওয়া হচ্ছে টিএসসিতে।
সকল শ্রেণী পেশার মানুষের থেকে আমাদের প্রচুর পরিমাণ ত্রাণ সংগ্রহীত হয়েছে, যেটি হচ্ছে অভাবনীয় পরিমাণ ত্রাণ এসেছে, অভাবনীয় পরিমাণ, এবং সকল মত শ্রেণী পেশা নির্বিশেষে এভাবে অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। এদিকে ব্যক্তি পর্যায়ে ত্রাণ সংগ্রহ ও বিতরণকে সাধুবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বলছেন স্বচ্ছতার জন্য তাদের সব অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরাসরি এখানে টিএসসির এই যে বুথগুলো রয়েছে, বুথগুলোতে আমরা সরাসরি অর্থ নিচ্ছি। এছাড়া আমাদের বিকাশ, নগদ, রকেট এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট, এই 4টি অ্যাকাউন্ট আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে ফেসবুক প্রোফাইলগুলো বা আমাদের যে অফিসিয়াল গ্রুপ সেখান থেকে আমরা পোস্ট করেছি। স্বেচ্ছাসেবীরা বলছেন তাদের এখন প্রয়োজন শুধু শুকনো খাবার আর পণ্য পরিবহনের জন্য ট্রাক। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ৩৭ দিন পর মেট্রো রেলে যাত্রী পরিবহন শুরু হয়েছে। এতে স্বস্তি জানিয়ে যাত্রীরা বলেন, দীর্ঘদিন মেট্রো বন্ধ থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। এদিকে সকালে আগারগাঁও স্টেশন পরিদর্শন করে উপদেষ্টা ফাউজুল কবির জানান, মেট্রো রেলকে আরও যুগোপযোগী করে তোলা হবে, বাড়ানো হবে নিরাপত্তা। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানব। সপ্তাহের প্রথম দিনই উপচে পড়া ভিড় মেট্রো স্টেশনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে চালু হয় মেট্রো রেল। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল অভিমুখে ছাড়ে প্রথম ট্রেনটি। ৩৭ দিন পর ফের মেট্রো চালু হয় স্বস্তি যাত্রীদের। জানান, ভবিষ্যতে কেউ যেন রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষ আরও সতর্ক থাকবে এমন প্রত্যাশা তাদের। অফিসে যেতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, যে বিশেষ করে আমরা যারা অনেক দূরে অফিস করি তাদের ক্ষেত্রে আমাদেরকে জ্যামের সমস্যা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ আমরা সবাই রক্ষা করার চেষ্টা করব সচেতনতার সাথে, এটা নষ্ট না করাই আমাদের উত্তম। মতিঝিল থেকে কারওয়ান বাজার আসে 9 মিনিটসের জার্নি, আমাকে সেখানে সময় দিতে হয়েছে 45 মিনিট, 40-45 মিনিট। তাই আমার একটা সময়টা বাঁচছে। এই যে মেট্রো একটা ছেড়ে গেল, আমি পরেরটায় উঠবো এরকম চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আশা করছি 4 থেকে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ইনশাল্লাহ আমার আধা ঘন্টার মতো সেভ হবে। এদিকে সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতে সকালে আগারগাঁও স্টেশনে আসেন উপদেষ্টা ফাউজুল কবির। জানান, মেট্রোকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হবে, যেন কেউ এটিকে জিম্মি করতে না পারে। মেট্রো রেলকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা হবে, যে যাতে করে তারা এই ধরনের আর নিতে পারে, ব্যবস্থা নিতে না পারে। এসেনশিয়াল সার্ভিস এবং এটার যে কেপিআই স্ট্যাটাস, এটাকে রেজ করা, এটার সিকিউরিটি বাড়ানোর একটা পদক্ষেপ আমরা নেব, এবং যাতে কর্মচারীরা যাতে এটাকে জিম্মি করতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নেব। এ সময় তিনি জানান, ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই চালু করা হবে স্টেশন দুটি। কিছু ইম্পোর্টের বিষয় আছে, তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেব, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ছুটির দিন ছাড়া বাকি 6 দিন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রো রেল। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।